বেশি। সেখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে ব্যথাটা হচ্ছে, তো এই ব্যথাটা পেছনে কোন একটা নির্দিষ্ট করে বলা যাবে না। মানে এটা অনেক সময় আমরা বিভিন্ন অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই, এটা আমি আমার অনুভব বলছি, আমার নিজস্ব অনুভূতিটা বলছি। এই এই কারণে বলছি, কারণ আমি অলরেডি বিভিন্ন দেশে কাজ করে যেটা আমি বুঝেছি, বিশেষ করে নেপালে, বিশেষ করে ভুটানে, সিকিমে, এইসব জায়গাতে আমি কাজ করি। তো তো ওখানে আমার দিনে প্রচুর পেশেন্ট আসে, প্রচুর, মানে 150, 200, 250, 300 এরকম পেশেন্ট আসে। আমাদের এই সমস্ত ক্যাম্পগুলো রাখা হয় শুধুমাত্র পেন ম্যানেজমেন্টের উপরে। তো এই এর মধ্যে দেখা যায় যে যত পেশেন্ট আসে তার 80% আসে হচ্ছে আপনার ব্যাক পেন এবং নি জয়েন্ট পেন। এটার সংখ্যাটা প্রায় 80%। সারাদিনে যত পেশেন্ট আসে তার এতটা হচ্ছে ইয়ে। তো সেই ক্ষেত্রে মানে যদি সাজ্জাদ ভাই, আপনার মাইকটা মিউট করে রাখেন। ঠিক ঠিক, ওনার মাইক থেকে সাউন্ড আসছে, একটুখানি আপনারা মানে সাউন্ডটাকে একটুখানি কমান। তো ব্যাপারটা হচ্ছে যে মানে এই বিষয়টা আপনাদের আমি একটুখানি অবগত করি যে আজ পর্যন্ত কোনো মডার্ন সায়েন্স এটা বার করতে পারেনি যে আর্থারাইটিস কেন হয়, এর হেতুটা কি, মানে এটা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো নি জয়েন্ট পেন যদি আমরা বলি, তো এরও যে প্রকৃত কারণ কি নির্দিষ্টভাবেও বলা যাচ্ছে না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এরকম আমি আপনার এটা সম্পর্কে একটা ধারণা দিই। অনেকে দেখবেন যে বিশেষ করে অর্থোপেডিক ডাক্তার, ওনারা বলেন যে আপনি বেশি ভারী ক্যারি করবেন না, ওবেসিটি কমান, এবং তার সঙ্গে আপনি পর্যাপ্ত পরিমাণে এই ধরনের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে নিন, ভিটামিন ডি নিন, তাহলে পরে আপনার এই ধরনের অস্টিওআর্থারাইটিস দেখা দেবে না। এই জাতীয় সমস্ত সাজেশন সবাই দিয়ে থাকে বা আমরা দেখি তাই। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সারা মানে আমি ভারতবর্ষের কথাই বলি বা অন্যান্য দেশের কথা বলি যেখানে আমি যাই, তো সেখানে সব জায়গায় একই কমন ট্রিটমেন্ট, বেদনানাশক কিছু একটা দিয়ে দিল, এক্সট্রিম পর্যায়ে হলে স্টেরয়েড মিশ্রিত কিছু ওষুধ দিয়ে দিল, আর বলে দিল যে আপনি একটুখানি ওয়েটটাকে রিডিউস করুন, আর পাশাপাশি আপনি ইয়ে করুন, সমস্ত ক্যালসিয়াম এবং পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়াম আর হচ্ছে ভিটামিন ডি3 এই সমস্ত দিয়ে দিচ্ছে। কিন্তু আফটার অল এখনো পর্যন্ত আমি আমার অভিজ্ঞতায় দেখতে পেলাম না যে এই সমস্ত ওষুধ খেয়ে তারা ভালো আছে, এখনো পর্যন্ত দেখতে পাইনি। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি সমস্যা তৈরি হচ্ছে আপনাকে আমি বলি। প্রথমত হচ্ছে অস্টিওআর্থারাইটিস মূলত দেখেছি যে 4 রকমের হয়। নি জয়েন্ট পেন কিন্তু 4 রকমের। কিরকম 4 রকমের? তো তার মধ্যে দেখবেন যে আমাদের ফিমার এবং ফিবুলার যে গঠন, তার মাঝখান যে অবস্থানটা, যেখানে আমাদের প্যাটেলাটা রয়েছে, প্যাটেলাটার নিচে দেখবেন কেউ কেউ আপনাকে বলবে যে তার মিডিয়াল নি পেন সব থেকে বেশি। মিডিয়াল নি পেনটা কোথায় হচ্ছে? ইনার সাইড, একদম দেখবেন ইনার সাইডে, আউটার সাইডে নয়, ইনার সাইডে মিডিয়াল যে জায়গাটা আছে। তো ফিমার বোনে দেখা যাচ্ছে যে ওখানে ব্যথা সব থেকে বেশি, এবং যদি আপনি এক্সরে রিপোর্ট দেখেন দেখবেন ওই জায়গাটা একটু চেপে গেছে, আউটার সাইডে কিছুটা গ্যাপ বেড়ে গেছে, ইনার সাইডে চেপে গেছে, এবং এই সংখ্যাটাই মানে 70% এই প্রবলেমটা যদি এক্সরে রিপোর্ট আপনি দেখেন। এই যে হাড়ের গঠন তো দেখবেন একটা সাইডে উঁচু হয়ে গেছে, একটা সাইডে নিচু বসে গেছে। তো যে সাইডটা বসে গেছে এটা মিডিয়াল সাইড, ঠিক আছে না, যেখানে
আমাদের এই সমস্যাটার সংখ্যা সব থেকে বেশি। তারপরে হচ্ছে আপনার ফ্রন্টাল নি পেন। ফ্রন্টালটা হচ্ছে আপনার ঠিক প্যাটেলাটা ঠিক যেইখানটাতে, প্যাটেলার ঠিক নিচে, ভেতরে কম নিচে, হ্যাঁ, ঠিক প্যাটেলাটা যেখানে শেষ হয়েছে তার নিচে এই ধরনের পেন বেশি। তারপরে হচ্ছে আপনার আউটার সাইড। তো এরপরে যেটা হয়, তারপরের যেটা হয় সেটা হচ্ছে একদম ব্যাকে, যেটাকে বলা হয় পপ্লিটিয়াল ফোসা। বুঝতে পেরেছেন? মানে যে নি জয়েন্টে অনেকে দেখবেন যে ফ্রন্টে কোনো প্রবলেম নেই, একদম ব্যাকে রয়েছে, সেটাকে বলা হয় পপ্লিটিয়াল ফোসা। তো এতগুলো ধরন আছে, 4 রকমের, এবং 4টেরই হেতু কারণ কিন্তু আলাদা, 4টেরই লাইন অফ ট্রিটমেন্ট আলাদা হয়। আমি দেখেছি কোনো কিছুই কমন নয়, তবে একটা জিনিস কমন সেটা বলি, সেটা হচ্ছে আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম, কি যেন বলছিলাম কথাটা, এই মাঝখানে ফোন ঢুকে যায় বারবার, মানে কনসেন্ট্রেশন ব্রেক করে। কি যেন কথাটা বলছিলাম, যে অ্যান্টেরিয়র মিডলে আর হলো পোস্টেরিয়র মানে পপ্লিটিয়াল ফোসাতে দুইটা টাইপ বলছিলেন। তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটার কারণ হেতু সবকিছু কিন্তু আলাদা। তো যেটা হচ্ছে কমন প্রত্যেকটার ক্ষেত্রেই, যেটা কার্যকারী সেটা হচ্ছে শুধুমাত্র জানুবস্তিটা সবগুলোর ক্ষেত্রে যাবে, বাকি ধরন পাল্টাবে। যেরকম কোনোটার ক্ষেত্রে রক্তমোক্ষণ ভালো কাজ করবে, কোনোটার ক্ষেত্রে আপনার অগ্নিকর্মা ভালো কাজ করবে। যদি একদম মিডিয়াল নি পেন হয়, মানে যেটাকে ফ্রন্টাল বলছি, তো সেই ক্ষেত্রে অগ্নিকর্মা ভালো কাজ করবে। যেটা ল্যাটারাল সাইডে যদি হয়, তো সেই ক্ষেত্রে বিদ্ধকর্মা ভালো কাজ করবে। যদি ইনার সাইডে হয়, তো অগ্নিকর্মার আবার দুটো ভাগ আছে। যদি ফ্রন্টাল হয়, তাহলে সেই অগ্নিকর্মাটা একটু ভিন্ন রকমের হবে। আমার কাছে, আমি গুজরাটে বিভিন্ন ইউনিভার্সিটিতে গেছিলাম, মেডিকেল কলেজগুলোতে, ওদের একটা প্রদর্শন দেখাতে, ওই বিদ্যাগ্নি, হ্যাঁ, পড়াতে। যদি আমি ওটা আবার খুঁজে পাই, আমি আপনাদেরকে পাঠাবো, আপনারা দেখতে পারবেন যে আমি কিভাবে এই ধরনের পেশেন্টকে আমি অগ্নিকর্ম করছি, যেটাকে বিদ্যাগ্নি বলা হয়। তো কিছু জায়গা আছে, সেটা যদিও এরকম মানে ফোনে দেখানো সম্ভব নয়, মানে নি জয়েন্টের কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টে আপনাকে নিডিল ঢোকাতে হবে, এবং সেটা ঢোকালে এটা কোনো কাটিলেজে টাচ করবে না, বা আমাদের যে লিগামেন্ট থাকে তাতেও কোনো টাচ করবে না। ঠিক সূক্ষ্মভাবে অনেকটা আমরা প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ঢুকিয়ে দেবো, তো একটা নির্দিষ্ট পশ্চারে, তো কোনো কিছু টাচ করবে না, বা কোনো কার্টিলেজ বা লিগামেন্ট কোনোটাই কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ওই রকম জায়গায় বিদ্যাগ্নি যদি আমরা করা যায় ফ্রন্টাল নি পেনের ক্ষেত্রে, তাহলে কিন্তু জানুবস্তির সাথে সাথে এটা যদি করা যায়, তাহলে খুব কুইক রেজাল্ট আসে, 1-2 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে। কিছু ক্ষেত্রে আপনার রক্তমোক্ষণ খুব ভালো কাজ করে। যেখানে দেখবেন রক্তমোক্ষণ কোন ক্ষেত্রে ভালো কাজ করে, যদি দেখেন যে অনেক ক্রনিক কন্ডিশন এবং ডিজেনারেশন তার সঙ্গে সঙ্গে রয়েছে, এবং তার মোটামুটি একটু পিত্ত প্রকৃতির লোক, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এদের রক্তমোক্ষণ করবে, এদের ব্লাডের কালারটা অনেক বেশি মানে কালো টাইপের হয়। যখনই আপনি রক্তমোক্ষণ করবেন, দেখবেন দিনের দিন তার মনে হবে আমার কোনো পায়ে যন্ত্রণাই নেই, ঠিক একদম ঠিকঠাক। তো এই ক্ষেত্রে রক্তমোক্ষণ যাদের পিত্তানুবন্ধী এবং কফানুবন্ধী ব্যাপারটা আছে, তাদের ক্ষেত্রে রক্তমোক্ষণ ভালো কাজ করে আমি দেখেছি। আর যারা মানে একটু বায়ু প্রকৃতি বেশি অ্যাগ্রাভেটেড রয়েছে, তো তাদের ক্ষেত্রে যদি আপনি জানুবস্তি করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। জানুবস্তিতে খুব ভালো রেজাল্ট, বায়ু প্রধান যে সমস্ত মানুষ। তো এইবার ব্যাপারটা হচ্ছে, এটার সাথে সাথে এক্সারসাইজ কিছুটা হেল্প করে, কিছু কিছু এক্সারসাইজ এটা করার পরই।
এবং জানুবস্তি করার পরে ওই জায়গাগুলোকে, লোকাল এরিয়াগুলোকে খুব ভালো করে মাসাজ করতে হয়, কারণ এখানকার মাসেলগুলো অ্যাকচুয়ালি হয়ে যায় ঢিলা। মাসেলগুলো ঢিলা হয়ে যায় এবং ওখানে নিউট্রিশনের বিভিন্ন রকম অভাব থাকে। আমরা ডাক্তারবাবুরা যাই কিছু লিখে দিক না কেন, এটাকে বুঝতে হবে যে আমাদের বডি মেকানিজমটা ঠিক এইরকম যে যেখানে রক্ত চলাচল এবং অক্সিজেন পৌঁছায় না সেখানে প্রদাহ এবং ব্যথা সব থেকে বেশি থাকে। যেখানে পর্যাপ্ত অক্সিজেন, ব্যথার পেছনে দুটোই কারণ, এক হচ্ছে পর্যাপ্ত অক্সিজেনের অভাব, আর একটা হচ্ছে প্রপার নিউট্রিশনের অভাব। এইবার আমার নি জয়েন্টে যে ধরনের নিউট্রিশন দরকার, ক্যালসিয়ামের দরকার তো আছে অবশ্যই, ভিটামিন ডির অবশ্য দরকার আছে, আপনার গ্লুকোসামাইনেরও দরকার আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাসেরও দরকার রয়েছে। কেননা শুধুমাত্র ক্যালসিয়াম খেলেই যে পুরোটা পরিপূরণ হয় তা নয়, বরঞ্চ আমরা যে সমস্ত ক্যালসিয়াম খাচ্ছি এতে হিতে বিপরীত হচ্ছে। এরকম বিপরীত হচ্ছে, যখনই দেখবেন যে কারোর ওখানে নি জয়েন্টে ব্যথা রয়েছে, তার মানে হচ্ছে ওখানে প্রপার ব্লাড সার্কুলেশনের অভাব রয়েছে এবং অক্সিজেনের অভাব রয়েছে। এইবার আমাদের ব্লাডের মধ্যে দিয়ে তো সমস্ত আমাদের যা কিছু এসেনশিয়াল নিউট্রিশন দরকার, মাইক্রো হোক বা ম্যাক্রো হোক, তো এইগুলো কিন্তু হাঁটুর যে জয়েন্ট তার সারফেস এরিয়া থেকে কিন্তু পৌঁছানোটা দরকার। এবার হাড়ের জন্য একরকম দরকার পুষ্টি, লিগামেন্টের জন্য একরকম পুষ্টির দরকার, টেন্ডনের জন্য এক ধরনের পুষ্টির দরকার, সাইনোভিনিয়াল ফ্লুইডের জন্য এক ধরনের পুষ্টির দরকার, এবং হাড়ের জন্য এক ধরনের পুষ্টির দরকার, এবং মেমব্রেনের জন্য এক ধরনের পুষ্টি দরকার। তো এত রকম পুষ্টি সেখানে যদি যায় তাহলে রিজেনারেট করতে সুবিধা হয়, তা না হলে তো এগুলো পৌঁছায় না বলে ডিজেনারেশন ঘটে। কিন্তু যদি রিজেনারেট করতে হয় তাহলে কিন্তু ওখানে যে অবরুদ্ধ বায়ু, সে অবরুদ্ধ বায়ুকে আপনাকে দূর করতে হবে। জানুবস্তির মেকানিজমটা কি, জানুবস্তি কেন আমরা দিই, মানে ব্যাপারটা ভালো করে বোঝেন। যখনই যেখানেই দেখবেন যে বায়ু বিকৃতি রয়েছে, বায়ু বিকৃতির অপোজিট হচ্ছে স্নেহ, মানে তৈল বা ঘৃত বা বসা বা মজ্জা, ঠিক আছে না, মানে বায়ুর বিপরীত ধর্মী। তো সেখানে যদি আপনি যদি এই ধরনের স্নেহ জাতীয় জিনিস, সেটা ঘি হোক, তেল হোক, বসা হোক, মজ্জা হোক, এই জাতীয় জিনিস যদি আপনারা দেন তাহলে ওখানকার বায়ুটা ব্যালেন্স হয়। তারপরে আপনি যখন ওটাকে মাসাজ করবেন তখন মাসেলের যে টোনিংটা এটা বাড়বে এবং মাসেল এখানকার খুব স্টিফ থাকবে, সেই স্টিফনেসটা কাটবে। স্টিফনেস যত কাটবে ব্লাড সার্কুলেশন তত বাড়বে। স্টিফনেস তখনই হয় যখন প্রপার এয়ার ওখান থেকে পাসিং না হয়, এবং এয়ার মানে সেখানে অক্সিজেনের অবস্থান রয়েছে, এবং এয়ার না থাকার দরুন রক্ত চলাচল হবে না, কেন সবই রক্ত চলাচলটা তো বায়ুর প্রেসারে হয়। তো ব্যাপারটা হচ্ছে অবরুদ্ধ বায়ুকে যদি সমন করতে হয় তাহলে কিন্তু সেখানে তেলের ভূমিকা সবার প্রধান। তো এই কারণে যখন আমরা গরম জানুবস্তি, বাতের বিপরীতে হচ্ছে হিট এবং স্নেহ, তো এই দুটো যখন মিলিয়ে আমরা দিচ্ছি তখন ওখানকার লোকাল যে জায়গাটা স্তম্ভিত হয়ে গেছে, তো সেই জায়গাটা আবার সচল হতে শুরু করে, এবং তারপর পরে আপনি যখন মাসাজ করছেন তখন মাসালগুলো অনেক বেশি স্টিফনেসটা কাটলে পরে তখন ব্লাড সার্কুলেশন বাড়তে সুবিধা হয়, এবং ধীরে ধীরে কি হয় রক্তের মধ্যে দিয়ে প্রপার নিউট্রিশন যায়। এবার আপনি সমন চিকিৎসায় আপনি যা কিছু দিচ্ছেন সেটা কিন্তু ঠিক জায়গা মতো পৌঁছবে। তার আগে পর্যন্ত কেন কাজ হয় না, তার আগে পর্যন্ত সবাই সব স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে দেয়, যা পুরো বডিকে তাকে সেন্সলেস করে দেয়, যার জন্য সে ব্যথা অনুভব করতে পারে না। এটাই কিন্তু চলছে সমগ্র এশিয়াতে। একটা প্রত্যন্ত, মানে আমি আমার অন্তত এখানকার কথা বলি, যে হোমিওপ্যাথি ডাক্তার মানে উনি ব্যাচেলার ডিগ্রি, উনিও দেখছি সেই পেনকিলার দিচ্ছে যে ধরনের। একজন আয়ুর্বেদিক ডাক্তার, সেও তাকে তো পেশেন্ট ধরে রাখতে হবে, সেও কি করছে, সেও এত কিছু তার দরকার নেই, সেও এই জাতীয় ওষুধ দিচ্ছে, সব স্টেরয়েড জাতীয় ওষুধ, যার ফলে কিন্তু সেন্সটা লেস হয়ে যাচ্ছে। এইবার যখনই তার সেন্স থাকছে না লোকাল ওই এরিয়াতে, তখন এ দিব্যি হাঁটা চলা খুব ভালো করে বেশি করে করছে, যে কাজগুলো পারতো না। ব্যথা অনুভব হলে কি হয়, অনেকটা সেফ করে চলে নিচে, পা যতটা ফেলবে অনেকটা সেফ করে করে পা ফেলবে। আর যখনই তার অনুভূতিটা থাকবে না ব্যথার, তখন কিন্তু সে আরো বেশি স্টেপিং করবে, যার ফলে যার ডিজেনারেশন আছে তার ক্ষয় আরো বেশি মাত্রায় হবে।
এই জন্য এই ধরনের পেশেন্টকে কখনো বলা যাবে না যে আপনি ওয়েট রিডিউস করুন, এবং রিডিউস মানে করতে যদি বলেন তাহলে সেটা ডায়েটের মধ্যে দিয়ে করাবেন, কিন্তু বলবেন না যে আপনি একটু সকালবেলা একটু বেশি করে হাঁটুন, একটু মর্নিং ওয়াক করুন, ইভিনিং ওয়াক করুন, এই সমস্ত বলে ক্যালোরি খরচ করাবেন না। এতে সমস্যা আরো বাড়বে। কেন বাড়বে? কারণ আমি দেখেছি অনেকেই ভুলটা করে, ডাক্তারের পরামর্শ না নিয়ে কেউ কেউ আরেকজনকে দেখেন, হয়তো তার পপলেটিয়াল কোষা আছে, তার কার্টিলেজ যেটা থাকে সেটা হয়তো ক্ষয় হয়নি, রয়েছে হয়তো পপলেটিয়াল কোষা, ডাক্তারবাবু সেটা দেখার পরে বললেন যে তুমি হাঁটো, সে হাঁটলে তার কিন্তু ক্ষতি হবে না। কিন্তু যার কার্টিলেজটাই নেই এবং ধীরে ধীরে সাইনোভিনিয়াল যে ফ্লুইডটা থাকে ভেতরে, যা আমাদের মোবিলিটিটাকে বাড়িয়ে রাখে নি জয়েন্টের মধ্যে, তো দেখা যাচ্ছে যে তার সাইনোভিনিয়াল ফ্লুইডও শেষ, কার্টিলেজও শেষ। তখন সে যদি হাঁটে তার ডিজেনারেশন আরো বাড়বে, ব্যথা আরো বাড়বে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর মাত্রায় ইনফ্লামেশন হবে। তো এরা ম্যাক্সিমাম, এটা আমি দেখছি, হয়তো এখন সবাই ডাক্তার হয়ে গেছে, এখন ঘরে ঘরে ডাক্তার, ইউটিউব সব থেকে বড় ডাক্তার আছে এখন ইউটিউব। এখন যখনই মানে কেউ কেউ হয়তো বলছে যে আপনারা একটু খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে ওজনটাকে কমিয়ে ফেলুন এবং তার জন্য আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে, সে দেখছে শারীরিক পরিশ্রম কি করতে হবে, সকাল বিকাল দুবেলা হাঁটি, হাঁটার পর দেখা যাচ্ছে 2-3 দিন বাদে তার পায়ের কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছে যে সে আর চলতে ফিরতে আরো বসে যায়। যখনই কার্টিলেজ না থাকবে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, কার্টিলেজটা হচ্ছে আমাদের পুরো বডির যতটা ওজন ব্যারিয়ার সেটা কিন্তু কার্টিলেজ থাকে বলে ডিজেনারেশন হয় না, কিন্তু কার্টিলেজ যেখানে নেই সেখানে সে যদি বেশি হাঁটাহাঁটি করে বা বেশি সিঁড়ি ভাঙাভাঙি করে তাহলে কিন্তু তাকে আরো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই ডায়াগনোসিসটা আপনাকে আগে বুঝতে হবে যে কি ধরনের সমস্যা, কোন সাইডে সমস্যা, কার্টিলেজ কি পজিশনে আছে, সাইনোভিনিয়াল ফ্লুইড তার আছে কিনা, এইগুলো জানার পরে আপনারা তাদেরকে যদি মনে করেন যে ওয়েট রিডিউস করাবেন তাহলে করাতে, হ্যাঁ ওয়েট রিডিউস করালে অবশ্যই চাপ কম পড়ে, কিন্তু সেটাই কিন্তু মানে হয়তো 10-20% রেজাল্ট আসে, 10-20%। আর বাকি যা কিছু যদি আমরা আয়ুর্বেদের দৃষ্টিতে দেখি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স কিন্তু এই জায়গায় একমত নয় যে আমরা ওখানকার অবরুদ্ধ বায়ুটাকে সরিয়ে দিয়ে এবং ওখানে দূষিত রক্ত দীর্ঘদিন ধরে যেটা জমে আছে সেটাকে সরিয়ে দেওয়ার পর যে সমস্ত নার্ভের মধ্যে ব্লক হয়ে গেছে সেইগুলোকে যদি অগ্নিকর্মার মধ্যে দিয়ে আবার সচল করে দিই এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন আমরা যদি ওখানে অভয়ঙ্গম করি তাহলে কিন্তু তার এই অবস্থাটা ঠিক হয়ে যায় এবং প্রপার নিউট্রিশন যা কিছু তাকে আমি পরবর্তীকালে সমন চিকিৎসার জন্য দেব নি জয়েন্ট পেনের ক্ষেত্রে, সেটা সেই ওষুধটা তার যে মেডিসিনাল ভ্যালু সেই ভ্যালুটা কিন্তু সেখানে গিয়ে অ্যাড হবে, যার ফলে তার ধীরে ধীরে রিজেনারেশন হতে শুরু করবে, ডিজেনারেশন থেকে রিজেনারেশনের দিকে এগোবে। কিন্তু সেখানে অবরুদ্ধ বায়ুকে না সরিয়ে আপনি যতই সমন চিকিৎসা করতে যান পারবেন না, আপনি হেরে যাবেন, তখন মনে হবে আর পারছি না, আমি স্টেরয়েড দিয়ে দিই। ব্যথা তো কম থাকুক কিন্তু সে কদিন, 24 ঘন্টা নেই তার অ্যাকশন থাকবে, তারপরের দিন তো আরো বেড়ে যাবে। আপনি সমস্যাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আপনার হাতের বাইরে চলে যাবে। তো এই ক্ষেত্রে যদি আপনাকে করতে হয় একটা জিনিস কমন, সেটা হচ্ছে জানুবস্তি। এইবার জানুবস্তির ক্ষেত্রে যে তেলটা আপনি ব্যবহার, একদিন মনে আলোচনা করেছিলাম যে জানুবস্তির ক্ষেত্রে কি ধরনের তেল মানে কি ধরনের তেল আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে যেহেতু সে ফার্স্ট টাইম আপনার কাছে এসছে, আপনাকে প্রথমেই তার ব্যথা কমানোটাই তার উদ্দেশ্য। তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম ফার্স্ট ডেতে যে কোনো একটা কিছু করুন, যে কোনো একটা কিছু ক্ষেত্রে, তো সেটা যদি কাফানুবন্দি হয় তাহলে আপনি করুন, রক্তমোক্ষণ করুন, পিত্তানুবন্দি হোক আপনি রক্তমোক্ষণ করুন কিংবা অগ্নিকর্মা করুন। এই প্রথম দিন ফার্স্ট ডেতে যদি আপনি এরকম কিছু করেন তাহলে দেখুন সাথে সাথে তার পেনটা অনেকটা কমে গেছে, মানে অন্তত 60-70% ওই দিনই তার ব্যথা কমে যাবে। এটা কমে যাওয়ার পর তাকে একদিন বাদে পুরো প্রসিডিওরটা তার আগে বলে নিন যে এটা করার একদিন বাদে আসবেন, আসার পর এরকম ভাবে বস্তি চলবে, বস্তি পুকুরে এতগুলো সেশন আপনাকে নিতে হবে। সব থেকে ভালো হয় মিনিমাম, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি 21 দিন হলে ভালো হয়, 21 দিন হলে ভালো হয়। তো আপনি মোটামুটি একটা আপনাকে অ্যাভারেজ বললাম,
কারো কারো ক্ষেত্রে আরো বেশিও লাগে, কারো ক্ষেত্রে আমি 10 দিন এমনও দেখেছি 10 দিনে ঠিক হয়ে গেছে, সম্পূর্ণ পা ঠিক, 10 দিনও হয়ে যায়। তো এটা দরকার নেই, ম্যাক্সিমাম 30 দিন, মিনিমাম 10 দিন, তার মাঝখানে অ্যাভারেজ আপনি 20 থেকে 21 দিন বলুন যে আপনাকে এরকম একটা পদ্ধতির মধ্যে এগোতে হবে জানুবস্তি, এবং তার সঙ্গে এই প্রক্রিয়া চলবে। রক্তমোক্ষণ বা যদি আপনি ইয়ে করেন, যদি অগ্নিকর্মা করেন, তাহলে মাথায় রাখবেন 10 দিনে 1 দিন, এবং যেদিন করবেন তার পরের দিন তাকে রেস্ট দিতে হবে, তারপরের দিন জানুবস্তি করা যাবে না, ঠিক আছে? তাকে জানুবস্তি করা যাবে না পরের দিন। তো 10 দিনে 1 দিন প্রথম দিন করে দিলেন, তার 1 দিন বাদে রেস্ট নিয়ে পরের দিন থেকে আপনি জানুবস্তি শুরু করুন, এবং ধীরে ধীরে দেখেন আপনি রেজাল্ট পেতে শুরু করুন। এইবার যদি আপনার মনে হয় যে সঙ্গে সঙ্গে আপনি সমল চিকিৎসা করবেন, তাহলে এই ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে মহারাসনাদি কাড়া অথবা রাসনা সাপ্তাক লিখে নেন। যদি আপনাদের মনে হয় আপনারা লিখে নিতে পারেন মহারাসনাদি কাড়া অথবা রাসনা সাপ্তাক। এটা আপনি 20 ml বা 30 ml করে দিনে 2 বার করে দিন খাওয়ার আগে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি ওই যে তেলটা মনে হয় বলেন না, আপনি যে তেলটার কথা বলছিলেন জানুবস্তির জন্য। হ্যাঁ, তেলটা সব থেকে ভালো হচ্ছে, আপনি শুরু করুন হচ্ছে প্রথমে মহানারায়ণা দিন, মহামাস দিন, আর মুড়ি ভেন্না দিন। আর যদি মনে করেন যে গন্ধপুরা দেবেন, কিছুটা গন্ধপুরা অথবা কর্পূর আদি, এই 3-4টে তেলের সংমিশ্রণ করে আপনি জানুবস্তিটা দিন। কেননা মুড়ি ভেন্না যে কোনো রকম ডিজেনারেশন হাড়ের, সেটার উপরে সব থেকে ভালো কাজ করে। যে কোনো রকম পেইনফুল কন্ডিশন এবং তার সঙ্গে ইনফ্লামেশন মহানারায়ণা ভালো কাজ করে। এবং মহামাস হচ্ছে সারফেস এরিয়াতে যে সমস্ত মাসল গুলো রয়েছে যা নি জয়েন্টকে ধরে রেখেছে, সেই মাসল গুলোকে অনেক বেশি স্ট্রেংথ দেয়। এবং গন্ধপুরা অথবা কর্পূরাতে শুধুমাত্র পার্টিকুলার পেনটার উপরে কাজ করে। তো এত কিছু মিলিয়ে যদি দেন, সে ডে 1 থেকে রেজাল্ট পাবে এবং খুব ভালো হবে। এবং যতগুলো তেলের নাম বললাম প্রত্যেকটা তেলেরই বেস অয়েল হচ্ছে তিল তেল। একমাত্র তিল তেল হচ্ছে সব থেকে ভালো বাত শামুক। যা কিছু তেলের প্রিপারেশন বলছি আমি আপনাকে, তার প্রত্যেকটা বেস অয়েল হচ্ছে তিল তেল। বোঝা গেল এতটুকু পর্যন্ত? এই তেলগুলি কি যে কোনো কন্ডিশনে দেওয়া যাবে? যদি কোনো সোয়েলিং থাকে বা কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশন থাকে সেক্ষেত্রে দেওয়া যাবে? ব্যাপারটা হচ্ছে যদি শুধুমাত্র কেউ সোয়েল, দুটো সোয়েলিং এর ক্ষেত্রে দুটো দিক হয়। একটা হচ্ছে অস্টিও হাইড্রোসিস বলে একটা সমস্যা হয়। সেই সমস্যাটা কি হয়, শুধু জল জমে যায় নি জয়েন্টে, এরকম পেশেন্ট আপনাদের কাছে আসবে। সেটা শতকরা হয়তো একটা দুটো। হাইড্রো অর্থোসিস এটা একটা সমস্যা, যে ফ্লুইড জমে যায় বা জল জমে যায়, সেটা বাইরে বার করতে হয়, তারপর আবার জমে যায়, আবার বাইরে বার করতে হয়। এরকম যদি দেখেন যে আপনি হাত দিলে তো বুঝতে পারবেন তার ইনফ্লামেশনের ধরন কিরকম। যেটা মাসেল ইনফ্লামেশন সেটা একটু অল্প, আর যেটা হাইড্রো অর্থোসিস সেটা অনেকটা জায়গা নিয়ে, সেটা একদম মানে ডেবে যাবে, মানে আঙুল দিলেই একদম ডেবে যাবে, বুঝতে পারবেন যার ভেতরে পানি আছে বা কিছু আছে এই জাতীয় তরল জাতীয় জিনিস। তো এই জাতীয় জিনিস দিলে তখন কিন্তু আপনি জানুবস্তি এই ক্ষেত্রে কাজ করবে না। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, সেটা যদি দেখেন যে এখানে মাসল ইনফ্লামেশন রয়েছে, তাহলে কোট্টাম চুকাদি নামটা লিখে রাখেন। কোট্টাম চুকাদি বলে একটা স্পেশাল তেল হয়, যেটা শুধুমাত্র এই জাতীয় ইনফ্লামেশনটাকে একদম কমিয়ে দেবে। এই ধরনের ইনফ্লামেশনটাকে একদম কমিয়ে দেবে। আচ্ছা, যদি হাইড্রো অর্থোসিস হয়ে থাকে, মানে জল জমে গেছে হাঁটুতে, তাহলে কিন্তু জানুবস্তি এই ক্ষেত্রে আপনাকে কাজ করবে না। এই ক্ষেত্রে বৃদ্ধাকর্মা, আর আমি বৃদ্ধাকর্মা করি, করে জলটাকে বাইরে বার করে দিই। আবার কোনো কোনো ক্ষেত্রে এই হাতের এই আঙুলটা দেখছেন, এখানে কতগুলো পয়েন্ট আছে, এই হাতের এই আঙুলের এইখানটা, এই পয়েন্টে আর পিঠে
দুটো পয়েন্ট আছে, এখানে নিডিল দিয়ে দেবো, হাঁটুর জল এমনি আপনার শুকিয়ে যাবে। বুঝতে পেরেছেন? মানে এটা যদিও বৃদ্ধকর্মা এবং আমি আকুপাংচারের কথা বলে আমি এইভাবে করি। আর যাদের জল জমে যায় আমি আলাদা করে এরকম জল বার করি কম, কোনো কোনো ক্ষেত্রে হয়তো করি, কিন্তু সেটা তো আবার পুনরায় জমে যায়। তবু কোনো কোনো ক্ষেত্রে করতে হয়, কোন ক্ষেত্রে করতে হয় যাতে এতটা টাইট হয়ে গেছে সে হয়তো প্যান্টই পরতে পারছে না, ভীষণ টাইট এবং প্রচুর জল জমে রয়েছে, তখন সেই ক্ষেত্রে হয়তো আমি একটা 20 নম্বর নিডিল ফুটিয়ে দিলাম, দিয়ে হয়তো ফ্লুইডটাকে বাইরে বার করে দিলাম। ঠিক আছে? তো সেটা করি, কিন্তু সেটা রেয়ার, খুব কম করি, সেটা কন্ডিশন বুঝে করি। আর তা না হলে আমি বৃদ্ধাকর্মা এবং আকুপাংচার দিয়ে আমি জলটাকে শুকিয়ে দিই। বুঝতে পেরেছেন? এবার আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, যে কোনো জলাধার, জলাধার মানে শরীরের মধ্যে কোনো জলের স্ফীতি যদি বাড়ে বা ইনফ্লামেশন হয়, এটা কিসের লক্ষণ? এই লক্ষণটা কিসের? আমার শরীরে কোনো জায়গায় ইনফ্লামেশন হচ্ছে বা জল জমে যাচ্ছে, এটা কিসের লক্ষণ? কি এটা কি ক্যান্সারের লক্ষণ হবে? না না না, আমি এটার সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা হচ্ছে যে এটা ওরকম নয়, ব্যাপারটা হচ্ছে যে আপনাদের এর আগের দিন আমি একটা কথা বলেছিলাম, আমাদের যে শরীরে যেখানেই জল জমুক বা যেখানে ফুলে যাক না কেন, জানবেন আয়ুর্বেদের বিচারে বলছে, আয়ুর্বেদের দৃষ্টিভঙ্গিতে বলছে, আমরা মডার্ন সায়েন্সের দৃষ্টিভঙ্গিতে যাব না। আয়ুর্বেদের দৃষ্টিভঙ্গিতে এটা হচ্ছে মন্দাগ্নি, তার অগ্নির তেজ একেবারে কমে গেছে, অগ্নির তেজ কমে গেলেই জলস্তর বাড়ে, তাহলে তাকে অগ্নি বাড়াতে হবে। আপনি অগ্নি বাড়ান, দেখেন আপনার নি জয়েন্টের জল জমাও ঠিক হয়ে গেছে। তাহলে অগ্নিকে যদি আপনি বাড়ান, তাহলে অগ্নি বাড়ালে পরে যা কিছু ইনফ্লামেশন, সে মাসালের হোক বা জল জমা হোক বা যে কোনো, বা অ্যাঙ্কেলে হোক, ফুটে হোক, যেখানে হোক না, তাহলে এটা করতে গেলে কি করতে হবে? এটাকে করতে গেলে আপনাকে বুঝতে হবে যে এর মন্দাগ্নি রয়েছে, একে হিট বাড়িয়ে দিতে হবে এবং মেটাবলিক রেট বাড়িয়ে দিতে হবে। মন্দাগ্নি হলে মেটাবলিক রেট কমে যায়, মেটাবলিক রেট বাড়িয়ে দিন, দেখেন কমে গেছে। কি করতে হবে তাহলে? এর আগের দিন কথা প্রসঙ্গে বেরিয়ে এসেছিল যে যে কোনো রকম ইনফ্লামেশনে গনিয়ারি বা অগ্নিমন্থ বলেছিলাম আপনাদের, গনিয়ারি অথবা অগ্নিমন্থ বলে একটা মেডিসিনাল প্ল্যান্ট পাওয়া যায়, যেটার কাড়া বানিয়ে খাইয়ে দিন, দেখেন কমে গেছে। বুঝতে পেরেছেন? আবার কেন কেউ কথা বলছে না কেউ? আমার গলার ভয়েস জি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো এটাই বলছিলাম যে যদি মনে করেন তাহলে আপনি অগ্নিমন্থ বা গনিয়ারি কাড়া বানিয়ে খাইয়ে দিন, বা ওটার পেস্ট করে ওর পাতা বেটে তার উপরে প্রলেপ দিয়ে দিন। যদি দেখবেন যে সব মানে আস্তে 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 কমে স্বাভাবিক জায়গায় চলে আসছে। এই দুটো ক্ষেত্রেই সমানভাবে কার্যকারী। এইবার পাশাপাশি আপনাদের এই নি জয়েন্টের প্রবলেমের ক্ষেত্রে কি করতে হবে? ব্যাপারটা হচ্ছে, একটা কথা বলি, সেটা মানে যেখানে দেখবেন হাড়ের ক্ষয়জনিত সমস্যা বেশি, হ্যাঁ হাড়ের ক্ষয় এই সমস্যাটা যেখানে খুব বেশি মাত্রায় আছে, তো এনাদেরকে কিছু ইন্টারনাল বস্তি আছে, কিছু ইন্টারনাল বস্তি আছে যেটা খুব ভালো কাজ করে, ইন্টারনাল বস্তি। তো যদি আপনি এক্ষেত্রে আপনি দশমূল, তার সঙ্গে যদি বলামূল এবং তার সঙ্গে এরণ্ডমূল, এই তিনটেকে দিয়ে যদি নিরীহ বস্তির কাড়া বানিয়ে যদি দেন, আর পাশাপাশি অল্টারনেটিভ ডেতে আপনাকে দিতে হবে হচ্ছে মাত্রা বস্তি বা অনুবাসন বস্তি, এবং সেটা আপনি যদি খুব বেশি পেইনফুল কন্ডিশন থাকে তাহলে মহানারায়ণ তেল দিয়ে দিতে পারেন, আর না হলে ধন্বন্তরা তেল দিয়ে আপনি দিতে পারেন। ইন্টারনাল বস্তির ক্ষেত্রে বললাম। এইবার
দশমূল, বলামূল, আর কি একটা তেল বললেন? অ্যারেন্ডল। পেরনমূল, ভ্যারেন্ডা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। এর মূল, এই তিনটে মূলে কাড়া বানিয়ে ধরুন মোটামুটি approx ধরে নিন 250 থেকে 350 কাড়া তৈরি কাড়া। এটাকে বানিয়ে নিয়ে এটা আপনি তার সঙ্গে কিছুটা স্নেহপাক মেশাবেন। ওই ধরুন বলে দিচ্ছি একদম মাত্রা আপনাকে পার্টিকুলার 10 গ্রাম মতো দেবেন হচ্ছে আপনি ওই সন্দব লবণ, 20 গ্রাম মতো দেবেন হচ্ছে মধু, 20 গ্রাম মতো মধু দেবেন, সন্দক লবণ দেবেন, আর একটুখানি তার সঙ্গে কিছুটা তিল তেল 100 গ্রাম মতো মিশিয়ে আপনি ইন্টারনাল বসতে দিয়ে দিন। দেখবেন যে ওনার ডিজেনারেশন অনেকটা কম হবে। তবে কারোর ক্ষেত্রে মারাত্মক লেভেলের হাড়ের ক্ষয়জনিত সমস্যা দেখা দেয়। তো এই মারাত্মক লেভেলের যদি হাড়ের ক্ষয় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট উপায় হচ্ছে এই যে আমরা বিভিন্ন মানে ধরুন যে আপনাদের ওখানে আপনি কোনো ছাগলের হাড় বা গরুর হাড়, যে হাড়গুলো থাকে এবং তার হাড়ের গায়ে যে মজ্জাগুলো লেগে থাকে না, এগুলো ছেঁচে নিন বা হাড়টাকে ওই সহ ফাটান, ফাটিয়ে এটা ওই যদি প্রেসার কুকারে হয় এটাকে ভালো করে সিদ্ধ দিয়ে নিন। সিদ্ধ দেওয়ার পরে দেখুন অনেক স্নেহজাত জিনিস জলের উপরে ভেসে এসছে, ওটাকে আপনি এই কাড়ার সঙ্গে মিশিয়ে দিয়ে দিন। দেখবেন যে ওই যতটা হাড়ের ক্ষয় হয়েছে কোনো রকম আপনার ওরালি যে সমস্ত ওষুধ আমরা খাই, ক্যালসিয়াম হোক, ভিটামিন ডি হোক, ভিটামিন ডি3 হোক, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি আমার অভিজ্ঞতায় বলছি যে ভিটামিন ডি, ভিটামিন ডি3 এগুলো যে এক ধরনের গিমিক, অ্যাকচুয়ালি কিছুই থাকে না। এসব ভিটামিন ডির উৎস কখনোই এই সমস্ত কোনো মলিকুলস ফর্মে কোনো একটা ট্যাবলেট বা ক্যাপসুল তৈরি হলো সেটা ভিটামিন ডি তৈরি করছে, এটা টোটালটা একটা গিমিক, সারা পৃথিবীর জুড়ে চলছে, কোনোদিন হয় না। আর একটা জিনিস মাথায় রাখবেন যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে গেলে ভিটামিন ডি এর প্রচুর প্রয়োজন। ভিটামিন ডি ছাড়া কখনো ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না। ওটা কি হয়, ইউরিন দিয়ে পাস হয়ে যায় এবং প্রচুর যারা দেখবেন বেশি মাত্রায় ক্যালসিয়াম খায় তাদের বিভিন্ন রকম অবস্ট্রাকশন তৈরি হয় ইউরিনারি ট্র্যাকে। কারোর পাথর হচ্ছে, কারোর ইউথ্রাসে পাথর হচ্ছে, কারোর কিডনিতে পাথর হচ্ছে, কারোর জনন ইন্দ্রিয়তে পাথর হচ্ছে, এগুলো দেখা যায়। ব্যাপারটা হচ্ছে যে এই কারণেই এগুলো ডিপোজিট হয়, কারণ এইগুলো কখনোই এবং যাদের হাড়ের সমস্যা আছে এই সমস্ত ক্যালসিয়াম গুলো সেখানে জমে যায়, মানে হয় না, ডিজলভ হয় না, জমে যায়। জমে গিয়ে কি হয়, প্রত্যেকটা এক্সরে রিপোর্ট আপনি দেখবেন যাদের ব্যাক পেইন আছে, সার্ভাইকাল পেইন আছে, মানে স্পন্ডাইলাইটিস হোক বা নি জয়েন্ট পেইন হোক, দেখবেন যে অস্টিওফাইটিস, এটা 80% পাবেন অস্টিওফাইটিস কথাটা লেখা। অস্টিওফাইটিস হচ্ছে তখনই হয় যখন ব্যথা প্রথম অবস্থায় শুরু হয়, যে কোনো ডাক্তারের কাছে যায় এবং কি করে প্রচুর মাত্রা ক্যালসিয়াম লিখে দেয় এবং ভিটামিন ডিও লিখে দিল, কিন্তু এই সমস্ত ভিটামিন ডি, ভিটামিন ডি3 কোনো কাজ করে না, কোনো রকম কাজ করে না, কারণ এটা ছাড়াও পর্যাপ্ত ভিটামিন সি এর দরকার। ভিটামিন সি এবং ভিটামিন ডি দুটোরই ভূমিকা সমান ক্যালসিয়ামকে বডিতে অ্যাবজর্ব করার জন্য, ডিপোজিট নয়। আর এই দুটোর যদি অভাব থাকে তাহলে ডিপোজিট হবে, ডিপোজিট হয়ে বিভিন্ন জয়েন্টে এগুলো জমা হবে এবং অস্টিওফাইটিস দেখা দেবে এবং মোবিলিটি তার যাবে কমে এবং ডিজেনারেশন চালু হবে সেখান থেকে। তো কাজেই এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি, আয়ুর্বেদের বিচারে বলছি, সেটা হচ্ছে এনারা ক্যালসিয়াম খাক, সে জৈব খাক বা সিনথেটিক যে কোনো ক্যালসিয়ামই খাক, কিন্তু আধা ঘন্টার জন্য একটু সর্বশরীরের জন্য একটু রোদের তাপ যেন একটু নেয়, তাহলে পরে প্রপার ভিটামিন ডিটা সেটা প্রপার হবে। আর বাকি যা ক্যাপসুল ফর্মে, ট্যাবলেট ফর্মে, এই জিলেটিন ফর্মে যা কিছু আসছে, টোটালটা একটা গিমিক, এটা জাস্ট একটা ব্যবসা চলছে, কাজের কাজ কিচ্ছু নাই, কোনো রেজাল্ট নেই। দেখুন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ কড লিভার অয়েলে ভিটামিন ডি পাওয়া যায়, ঠিক আছে, আপনি ভেবে দেখুন তো কড লিভার অয়েল পাওয়া যায় এখন, মানে কড মাছ পাওয়া যায় সেই পরিমাণে? অথচ দেখুন প্রতিটা ফার্মেসিতে 100-200 কোনো 500 আপনি ক্যাপসুল পেয়ে যাবেন। তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি, মানে আমি তো যদি মনে করি ভারতবর্ষে কত কোটি এরকম ফার্মেসি রয়েছে, এত কোটি ইন্টু এত 100 বক্স, তাহলে এত কড মাছ কোথায়? সে অনেক আগে পাওয়া যেত, এখন নেই, এসব কড মাছ পাওয়াই যায় না, তাহলে এই সমস্ত তৈরি হচ্ছে কোথা থেকে?
এসব সিনথেটিক মলিকুলস থেকে এগুলো বানানো, কৃত্রিমভাবে এগুলো বডিতে অ্যাবজর্ব হয় না, কাজও করে না, এর মধ্যে ভিটামিন ডি নেই। আপনি মানে এইরকম ভাবে যদি আপনি তাকে আধা ঘন্টা বলেন যে একটুখানি, বিশেষ করে আপনার সারা বডি সহ একটু নি জয়েন্ট একটুখানি কোনো একটা তেল মাখিয়ে আপনি একটুখানি রোদে বসবেন বা রোদে দাঁড়াবেন, তাহলে দেখবেন যে যে ক্যালসিয়াম আপনি খাওয়াচ্ছেন সেটা প্রপার অ্যাবজর্ব হচ্ছে। এক, দ্বিতীয়ত বলি, ব্যাপারটা হচ্ছে সিনথেটিক মলিকুলস থেকে যে সমস্ত ক্যালসিয়াম গুলো তৈরি হয় ম্যাক্সিমাম অ্যাবজর্ব হতে চায় না, কারণ আমাদের বডির গঠনই জৈব, তো বডি চায়ও জৈব জিনিস, এবং জৈব জিনিস কখনো ডিপোজিট হয় না বডিতে। সেই জন্যে যদি সব থেকে বেস্ট ক্যালসিয়ামের উৎস যদি বলেন, সব থেকে বেস্ট, অন্তত অনেকগুলো বেস্ট আছে, তার মধ্যে একদম এক নম্বরে যদি আমি বলি, অনেকে বলবে যে হ্যাঁ মোরিঙ্গা হচ্ছে নাম্বার ওয়ান। ব্যাপারটা হচ্ছে আমি বলি যে এই বিষয়টা নিয়ে এখনো গবেষণা এখনো কেউ করেনি, গবেষণার অনেক কিছু বাকি আছে। সেটা হচ্ছে যদি ক্যালসিয়ামের সেরা উৎস কিছু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বকফুল। বকফুল হয় না, বকফুল, ওটা হচ্ছে ক্যালসিয়ামের সব থেকে সেরা জৈব উৎস। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার হচ্ছে চুন, যেগুলো জৈব চুন আমরা ব্যবহার করি, পানে খাই বা অন্যান্য ইয়েতে করি, এই চুন হচ্ছে ক্যালসিয়ামের জৈব ক্যালসিয়ামের একটা ভালো উৎস, খনিজ। থার্ড নাম্বার হচ্ছে আপনার তিল, কালো তিল। কালো তিল হচ্ছে খুব ভালো উৎস, এবং তার সঙ্গে আপনি যদি মোরিঙ্গাকে যোগ করেন, তারপরে আমি মোরিঙ্গাকে তারপরে রাখি। তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের জৈব ক্যালসিয়াম আপনারা কিন্তু দিতে পারেন, সারা বছর ধরে দিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হবে না। কিন্তু যখনই আপনি সিনথেটিক ফর্মে চলে যাবেন ক্যালসিয়াম, তখনই কিন্তু বিভিন্ন রকম অস্টিওফাইটিস দেখা দেবেই কি দেবে, এর কোনো ভুল নেই। কেন ওটা কন্টিনিউ খাওয়া যায় না, কেউ যদি 1 বছর খায় দেখবেন যে তার বিভিন্ন রকম সমস্যা হবেই। তার রিপোর্ট দেখবেন বিভিন্ন মোবিলিটি কমে গেছে তার বডির, অস্টিওফাইটিস হয়ে এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে এবং দেবে। কারণ এটা আমি কি করে ভালো করে বুঝলাম, আমার যেন নেপাল তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে সব দিক থেকে, এবং ভুটানও অনেকটা পিছিয়ে, বিশেষ করে হেলথের ব্যাপারে। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন যারা চিকিৎসা করছেন, এখন পর্যাপ্ত যে ডাক্তারের দরকার সেটা নেই, গ্রামীণ ডাক্তারের উপরে সব থেকে বেশি নির্ভর করে থাকতে হয়। আর যদিও যা ডাক্তার আছে তার অর্ধেক কি এখান থেকে সব 8 পাস, 9 পাস, 5 পাস, 8 পাস, 10 পাস করে চলে যাচ্ছে, কেউ নেপাল, কেউ ভুটানে ডাক্তারি করতে, এই সমস্ত লোকজন। তো এদের কাছে যদিও এদেরকে কি দোষারোপ করব, পাশাপাশি কারণ আমি ওখানকার হাসপাতালে সব এমবিবিএস ডাক্তারদের সঙ্গে মিট করি, তাদের সঙ্গে আলোচনা করি, করে দেখেছি সবই একই গদে, একই গদ, বাধা ধরা গদ, একই গদে সবাই ট্রিটমেন্ট করছে। তো যার ফলে কি হচ্ছে, যত পেশেন্টের এক্স রিপোর্ট আমি দেখছি সব অস্টিওফাইটিস ভর্তি। তো এত অস্টিওফাইটিস হচ্ছে কেন? আগে তো অস্টিওফাইটিস হতো না, কারণটা হচ্ছে সিনথেটিক যে ক্যালসিয়াম গুলো ব্যবহার হচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অন্তত একটা কথা বলবো, যেখানে হাড়ের ক্ষয়জনিত সমস্যা রয়ে গেছে সেখানে বেস্ট রেমেডি হচ্ছে এটা করুন। আমি বলছি আপনারা এইভাবে করুন, আমি যেটাকে ফলো করে আমি সেটা আপনাদেরকে বলছি। 2 চামচ মতো কালো তিল নিন, 2 চামচ মতো কালো তিল, তার সঙ্গে 4 থেকে 5 খানা গাঁদাল পাতা, যদি সম্ভব হয় গাঁদাল পাতা 4 থেকে 5 খানা, এবং 3 থেকে 4টে রসুন, রসুনের দানা, মানে গোটা রসুন নয়, 3 থেকে 4টে রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে ওটা একটা ওই সাঁড়াশিতে ধরে আগুনে ভালো করে ঝলসান, আগুনে ভালো করে ঝলসে নেন, ঝলসে নিয়ে ওটাকে খোসা ছাড়িয়ে ওটাকে বাটুন, পেটে গরম ভাতের সঙ্গে রেগুলার খাক, দেখবেন যে হাড়ের যে অতটা ক্ষয় হয়েছে, সার্টেন দেখা যাচ্ছে যে মহিলাদের মোটামুটি মেনোপজের পর থেকে হাড়ের ক্ষয় খুব দ্রুত হারে করে বাড়ে। হ্যাঁ, এই দ্রুত হারে যে বৃদ্ধিটা ঘটছে, আপনি যদি এটা 1 মাস খাওয়ান দেখবেন সেই বৃদ্ধি রোধও হয়ে গেছে, এবং যেখানে যেখানে ক্ষয় হয়েছে সেখানে আবার রিগ্রোথ করছে, মানে ক্ষয়টা পূরণ হচ্ছে, রিজেনারেশন হচ্ছে। এই ক্ষমতাটা আমি ঠিক যে ফর্মুলা আপনাকে আমি বললাম, এটা আমার অনুভূত যোগ, এটা আমি করি, বাকি বাইরের কোনো কিছু আমি সেই অর্থে দিই না। তো এটা দেখবেন খুব ভালো কাজ করছে। এখন ম্যাক্সিমাম আয়ুর্বেদিক ডাক্তাররা লেখেন যোগরাজ গুকুল, বৃহৎ যোগরাজ গুকুল,
গ্লুকোসামাইন, HCl এই সমস্ত কম্পোজিশন লেখেন। তো ঠিক আছে, ওনারা লিখছেন, কিন্তু সেটা একটা লিমিটেড টাইম পর্যন্ত কাজ করে। 1 মাস কাজ করলো, তারপরে গিয়ে আবার যে সেই হয়ে গেল। যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে হয়তো আপনারা আমার সঙ্গে একমত হবেন যে ব্যাপারটা তাই। কিন্তু আমি যেটা আপনাকে বললাম, যদি প্রপার হাড়ের এই ধরনের ক্ষয় জাতীয় সমস্যা বেশি হয়, তাহলে আপনাকে করতে হবে তিল নিতে হবে, কালো তিল, তার সঙ্গে 3-4টে রসুন ঝলসানো, আর কয়েকটা হচ্ছে গাঁদাল পাতা। ঠিক আছে, এটাকে যদি পেটে কেউ গরম ভাতের সঙ্গে খায়, তাহলে এই জাতীয় ক্ষয় এবং শরীরের যে কোনো রকম হাড়ের ক্ষয় হোক না কেন, শুধু নি জয়েন্ট বলে বলছি না, যদি সার্ভাইকাল স্পন্ডেলাইটিস থেকে থাকে বা লাম্বার স্পন্ডেলাইটিস থেকে থাকে বা দাঁতে ক্যালসিয়ামের অভাব থেকে থাকে, তাহলে দেখবেন যে এইগুলো পরিপূরণ হয়ে আছে। এবং দেখবেন যে যাদের নি জয়েন্ট পেন থাকে তাদের একটা সিমিলার একটা উপসর্গ হচ্ছে যে কাপ মাসেলে রাতের দিকে খুব বেশি স্ক্র্যাম্প তৈরি হওয়া। আর স্ক্র্যাম্পটা তৈরি হয় অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। হয়তো সে সিনথেটিক ক্যালসিয়াম খাচ্ছে, তারপরেও ওটা হচ্ছে। কিন্তু আমি আপনাকে তিলটাকে যেভাবে খেতে বললাম, এভাবে যদি সে খায়, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে, অন্তত 4-5 দিনের মধ্যে ক্র্যাম্প চলে যাবে, তো স্ক্র্যাম্প আসবে না। মানে যদি ডেফিসিয়েন্সি থেকে থাকে তার ক্যালসিয়ামের বডিতে, এবং সেটার জন্য যদি তার স্ক্র্যাম্প হয়, কাপ মাসেল স্ক্র্যাম্প, তাহলে কিন্তু শুধু এটা খেলে পরেই ঠিক হয়ে যাবে, তার স্ক্র্যাম্প হবে না। দাদা গাদাল পাতা মানে গন্ধ বাদলে ওইটা? হ্যাঁ 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 হ্যাঁ, গাঁদাল পাতা মানে হচ্ছে গন্ধ বাদুলের পাতা। দাদা এই ক্ষেত্রে কি ফ্ল্যাক্সিড অয়েল যেটা বলি আমরা, তিলের তেল, ওটা কি কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। হ্যাঁ, তিলের তেল কাজ করবে, ফ্ল্যাক্সিড অয়েল কাজ করবে। রসুনটা কি আগুনে ঝলসিয়ে নিতে হবে নাকি কাঁচা রসুন দিলে হবে? কলসি নিলে তার রেজাল্ট ভালো। সরাসরি আগুনে ঝলসিয়ে নিতে হবে? হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ দাদা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আসলে হাঁটুর একটা বড় একটা সমস্যা বাংলাদেশে। তো দাদা সবগুলো উপাদান কি একসাথে আপনার ইয়ে করতে হবে নাকি পেস্ট করতে হবে? হ্যাঁ, সবগুলো একসঙ্গে বাটবে, আলাদা আলাদা না, সবগুলো একসঙ্গে বাটবে। বেটে নিতে হবে। আর এই ক্ষেত্রে যদি মানে ব্যাপারটা হয় কি, আমরা গরম ভাতে কোনো কিছু বাটাবুটি খেতে গেলে পরে আমরা একটু, এই ক্ষেত্রে আপনি লঙ্কা, আপনি লবণ এটা ইউজ করতে পারবেন। তবে মাথায় রাখবেন যে লবণ যেটা আপনি ইউজ করবেন সেটা যেন সন্দক লবণ হয়। মানে খনিজ লবণ, সামুদ্রিক লবণ নয়। তা নাহলে একটু গুণের হেরফের হয়। আপনি সন্দক লবণ দিয়ে একটু লঙ্কা দিলেন, যে যাতে একটু মুখরোচকও হয় ব্যাপারটা, যেইভাবে সে খাবে, এবং তার তো মুখরোচকও লাগবে, রেগুলার তার খেতে কোনো বাধবে না। এবং আমাদের একটা পূর্ণাঙ্গ বডিতে অ্যাভারেজ যদি আমরা নিজেদেরকে মনে করি যে অ্যাভারেজ আমাদের ওজন 70 কেজি, তাতে সারাদিনে যে পরিমাণ ক্যালসিয়ামের দরকার হয় তা পূরণ হয়ে গিয়েও এক্সট্রা থেকে যাবে। গাদাল পাতা ছাড়া যদি কেউ খায় তাহলে কি কোনো উপকার হবে? কারণ গাদাল পাতা তো পাওয়া একটু মুশকিল হয় দাদা, আমাদের যেটা দেখতেছি। আপনার কালো তিল এবং রসুনটা অ্যাভেলেবেল পাওয়া যাবে, এই দুটা দিলে কতটা কাজ হতে পারে? মানে গাঁদাল পাতার কথা অ্যাভেলেবেল নয়, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে তাই জিজ্ঞেস করছেন? জি দাদা। আচ্ছা, আসলে গাঁদাল নিয়ে একটা বক্তব্য বলি, একটু জেনে রাখেন, তাহলে এর মানে এর ভেষজ গুণ কিরকম। দেখুন, প্যারালাইসিস পেশেন্ট আমার কাছে যা আছে, আমি সকালবেলা কি করি জানেন? সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নিজে একদম ফ্রেশ গাঁদাল মিক্সিতে পাতা দিয়ে পেস্ট করে রসটা বার করি, করে তার সঙ্গে এরন তেল, মানে ভ্যারেন্ডা অয়েল বা ক্যাস্টর অয়েল, এটাকে মিশিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে খাওয়াই। হ্যাঁ, এটা আমি খাওয়াই। এটা খাওয়াই কেন? আমাদের শরীরে যে সমস্ত অপক্ষ আমরস
জমে এবং অপক্ষ আমরস থেকেই দেখবেন আমবাগ তৈরি হয়। এবং পাশাপাশি প্যারালাইসিসের একটা 60% একটা কজ হচ্ছে এই অপক্ষ আমরস প্যারালাইসিসের ক্ষেত্রে। এবার আমরা মডার্ন দৃষ্টিভঙ্গিতে এটা দেখি না, এই তো হ্যামারেজিং স্ট্রোক হয়েছে, এর নার্ভ ফেটে গেছে, তো ফেটে গিয়ে ব্লিডিং হয়ে ক্লটিং হয়েছে, এই সমস্ত আমরা বিচার করি। হ্যাঁ, বা এর এই আটারিতে গিয়ে এই ক্লট জমে গেছে। হ্যাঁ, তো এই যা কিছু যে ক্লট জমা টমা যা কিছু সবাইকে আমরা দায়ী করে হাই বিপি কে। আমরা দায়ী কাকে করি যে ঠিকঠাক বিপি তার ঠিক নেই, এটার কারণে এটা হচ্ছে। আগে বিপি আসছে না, বিপি আসছে অনেক পরে, বিপি আসে অনেক পরে। তার আগে এই সমস্ত এগুলো জমে থাকে এবং বিভিন্ন আটারিতে জমে থাকে, বিভিন্ন ভেনগুলোতে জমে থাকে। তো ব্যাপারটা হচ্ছে গাঁদালের এমন একটা ভেষজ গুণ আছে, সেটা হচ্ছে যে কোনো রকম তাকে লিকুইড করে গলিয়ে বার করে দেবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যেখানে নার্ভে ব্লক আছে, ইয়ার ব্লক বা আমদাড়া ব্লক, দুটো রকম ব্লক বললাম। এই দু রকম ব্লক, এক হচ্ছে ইয়ার অবরুদ্ধ, আর একটা হচ্ছে আপনার অপক্ষ আমরস জমে যে সমস্ত অবরোধ তৈরি হয়, ব্লক তৈরি হয়, এটাকে কাটিয়ে দিতে শুধুমাত্র গাঁদাল একা যথেষ্ট। গাঁদালের রস এটাতেই যথেষ্ট এবং তাতে সমস্ত ব্লক, নার্ভের সব ব্লক যাই খুলে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে নি জয়েন্ট, এখানে আমি তো আগেই বললাম যে এটা কি হয়, অবরোধ হয়ে যায় বিভিন্ন রকম, ইয়ার পাস হয় না, যার ফলে রক্ত চলাচল বন্ধ থাকে। তো সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সমস্ত শিরা উপশিরা গুলো আছে, তার মধ্যে যে সমস্ত অবরোধ গুলো থাকে, সেই অবরোধ গুলোকে আমি পুরো কাটিয়ে দিতে পারি গাঁদালের দ্বারা। আমি কিন্তু সেখানে মানে তিল বলতেই পারতাম যে শুধু তিল আর রসুন। রসুন হচ্ছে অনেক বেশি বেদনা নাশক এবং আপনার ইনফ্লামেশন কম করে, এটার জন্য রসুন। ব্যাপারটা শুধু তাই নয়, ব্যাপারটা হচ্ছে গাঁদাল আর রসুনের সংমিশ্রণ এরকম। দেখেন, রসুনটা হচ্ছে খুব বেশি মাত্রা হচ্ছে ব্লাড থিনার, বেশি মাত্রায়, এবং ন্যাচারাল ব্লাড থিনার হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে রসুন। এইবার সেক্ষেত্রে যখনই আপনার রক্তর ঘনত্বটা কমে আসবে এবং পাশাপাশি যদি গাঁদাল বিভিন্ন শিরা উপশিরার মধ্যে অবস্থিত যে সমস্ত ইয়েগুলো রয়েছে, অপক্ষ আমগুলো রয়েছে, সেটাকে যদি কাটিয়ে দেয় এবং তার ফলে আপনি রক্ত চলাচল তাকে বাড়াতে আপনার সুবিধে হবে। এবং তিল কি করছে, প্রথমত হচ্ছে তেল হচ্ছে ইয়েকে আপনার বায়ুকে দমন করে। এবং আপনি যখন গোটা তিলটা খাচ্ছেন, তার মধ্যে থেকে কিন্তু আপনি বেশ পরিমাণ তিলের তেলও পাচ্ছেন। ব্যাপারটা এরকম নয়, যদি তিলটাকে আপনি যদি কড়াইতে ফ্রাই করা, আমি দেখেছি উত্তরবঙ্গের লোকে খায় চাটনি করে, ওই তিলটাকে না শুকনো খোলায় ভাজে। ভাজলে পরে কি হয়, ওর ভেতরে যে ভোলাটাইল অয়েলটা থাকে, ওই ভোলাটাইল অয়েলটা নষ্ট হয়ে যায়, যার ফলে ওটা হয়ে যায় হার্ড, শক্ত। তার ফলে ওটাকে চূর্ণ করতে সুবিধা হয়। নচেত তিল চূর্ণ করা খুব কঠিন, কারণ ওর মধ্যে তেল থাকে, চূর্ণ হয় না, পেস্ট হয় বাট চূর্ণ হয় না। তো আপনি তেলটাও যেমন পাচ্ছেন, পাশাপাশি পর্যাপ্ত ক্যালসিয়ামটাও পাচ্ছেন। তাহলে এই তিনটে সংমিশ্রণের যে ফর্মুলা আমি আপনাকে বললাম, এটা আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে, অস্টিও আর্থ্রাইটিস এর ক্ষেত্রে ভালো কাজ করবে, স্পন্ডিলাইটিস এর ক্ষেত্রে ভালো কাজ করবে। এই জাতীয় ডেফিসিয়েন্সি যদি আপনারা যেখানে মনে করবেন যে এই ধরনের ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে গাঁদালের এমন একটা ভূমিকা রয়েছে, জানি এটা আপনি আমার মুখ থেকে কথাটা শুনছেন, আপনি আমার এই কথাটা কখনো অন্য কারোর মুখ থেকে শুনতে পারবেন না, কেন সবাই এতটা তলিয়ে, এতটা গভীরে দ্রব্য গুণ করে, এরকম হাজার হাজার মানুষের উপরে অ্যাপ্লাই করে কেউ দেখেনি। সবাই বইতে যা আছে বাঁধা ধরা গদ দিয়েই সমস্ত কিছু বিচার করে সেভাবে লিখে দিল। কারোর এত সময় নেই যে এত কিছু নিয়ে চর্চা করে সেটা মানুষের উপর অ্যাপ্লাই, ক্লিনিক্যাল রিসার্চ করে 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 একটা সিদ্ধান্তে উপনীত হওয়া। এই কারণে আমি যা কিছু তথ্য বলছি, এটা আপনি কখনো কোনো বইতে পাবেন। হ্যাঁ, যদি গাঁদাল নিয়ে পড়াশোনা করেন, যদি মানে কোনো একটা দিন যদি বলেন যে দাদা একদিন আপনি টোটাল গাঁদালের দ্রব্যগুণ নিয়ে আমাদের একদিন পড়ান, আমি একদিন আপনার টোটাল এর কেমিক্যাল কম্পোজিশন থেকে শুরু করে এর মানে কত রকম ভ্যারাইটি আছে থেকে শুরু করে এটা কি কি কাজে ব্যবহার হয়, লোকায়িত যোগ কি আছে, আমাদের আচার্য বাগভট্ট চরক সংহিতা এবং আপনার সিংহধর
যে সমস্ত মনিঋষিরা বলে গেছেন গাদাল সম্পর্কে তার টোটালটাই আমি আপনাদের তুলে ধরবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাই কেউ এইভাবে অ্যাপ্লাই করে না, যার জন্য সেরকম ভালো রেজাল্টের দিকে কেউ যেতে পারে না। বুঝতে পেরেছেন? তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি স্পন্ডেলাইটিস ক্ষেত্রে যত ভালো রেজাল্ট পাবেন বা অন্যান্য প্রবলেমে যত ভালো রেজাল্ট পাবেন, একদম ক্রনিক কন্ডিশনে যাদের ডিফর্মিটিস চলে এসছে বোনে, মানে হাড় নিচের ফিমার বোন বেঁকে গেছে, তো সেই ক্ষেত্রে জানবেন যে তার কার্টিলেজ বহুকাল আগে নষ্ট হয়ে গেছে, সাইনোভিনিয়াল ফ্লুইড প্রোডাকশনের জায়গায় নেই, হাঁটতে গেলে খটখট করে আওয়াজও হয়। তো এইরকম ক্রনিক কন্ডিশনের পেশেন্টকে আপনি সাইনোভিনিয়াল ফ্লুইড ফিরিয়ে আনতে পারবেন না, আপনি হাড়ের ক্ষয়টাকে রোধ করতে পারবেন। এবার আপনি আপনারা হয়তো ভাবতে পারেন যে দাদা আপনি অস্টিওআর্থ্রাইটিসের উপরে এত সুন্দর একটা লেকচার দিলেন, আমরা প্র্যাকটিক্যালি করলাম, করে তো সেই আশানুরূপ রেজাল্ট আসলো না। না, দেখুন সব রোগের একটা স্টেজ আছে। আমি নিশ্চিতভাবে বলছি, যদি 2 বছরের কেস হয় 100% ঠিক হয়ে যাবে, শুধু জানুবস্তিতে ঠিক হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। 2 বছরের মধ্যেকার যদি কেস হয়, শুধু জানুবস্তিতে যে যে তেল আমি আপনাকে বললাম, যদি এই তেলই অ্যাপ্লাই, হ্যাঁ আপনি যদি অন্য তেল অ্যাপ্লাই করেন কি হবে আমি জানি না, কিন্তু আমি যে যে তেল বললাম যদি এটা আপনি অ্যাপ্লাই করেন দেখবেন পুরোপুরি ঠিক হয়ে গেছে, তার কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই, হ্যাঁ সব ঠিক পুরো ওকে। যদি সেটা 5 বছর হয়ে যায় তাহলে আপনি তাকে মোটামুটি ধরে নিন 60 থেকে 70% রেজাল্ট দিতে পারবেন। সবসময় মাথায় রাখবেন, যার কার্টিলেজ নষ্ট হয়ে গেছে তাকে আপনি বেশি কিছু ভালো রেজাল্ট দিতে পারবেন না, কেননা কার্টিলেজ স্বয়ং সে আল্লাহর ঈশ্বর ভগবান এরা ছাড়া ওই কার্টিলেজ আর কেউ তৈরি করতে পারবে না। দাদা এই তো ক্ষেত্রে যার কি ক্ষয় হয় কোলাজেন, তাকে আপনি পারবেন। কার্টিলেজের ক্ষেত্রে কি দাদা কোলাজেনের কোনো ভূমিকা আছে? এটা বলে, এরকম বলে কোলাজেনের একটা ভূমিকা আছে, এইচসিএল এর একটা ভূমিকা আছে, গ্লুকোসামাইন রিবিল্ড করতে সাহায্য করে, কিন্তু বিশ্বাস করুন মানে ব্যাপারটা এটা নিয়ে প্রচুর রিসার্চ পেপার আমি পড়েছি, কিন্তু সব ওই কিরকম কথা বলে জানেন তো, তৈরি করতে সাহায্য করে, কিন্তু পার্টিকুলার তৈরি করে এই জায়গাটা এখনো কেউ কনফার্ম হয়নি, এরকম রিসার্চ পেপার এখনো বেরোয়নি। এইগুলো এই সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এই দাবিটা করে যে আপনার কার্টিলেজ তৈরি করতে সাহায্য করবে, বাট ডাইরেক্ট নয়, তো ঘুরিয়ে নাক দেখানোর মতো ব্যাপারটা। কারণ আমি কতগুলো রিসার্চ পেপার আমি পড়েছি, পড়ে তার সে সমস্ত কোম্পানিগুলো যা ডিমান্ড করছে তাদের এবং যা কিছু বলছে প্রত্যেকটা পিছনে একটা জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে রাখছে বা বিশ্বাসযোগ চিহ্ন, কখনো ফুল স্টপ কেউ দেওয়ার ক্ষমতা রাখে না এখনো পর্যন্ত। হ্যাঁ, না আমি কোলাজেন এবং তার সঙ্গে গ্লুকোসামাইন, এইচসিএল, ক্যালসিয়াম এইগুলো দিয়ে এই প্রোডাক্টটা বানিয়েছি, এটা ডাইরেক্ট এটা কাজ করবে, কোনো জায়গায় কেউ ফুল স্টপ দিতে পারছে না, সব হয় জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে, নাই আপনাকে বিশ্বাসযোগ চিহ্ন দিয়ে বসে থাকছে। আপনাকে আমি একদম ফ্যাক্ট বললাম রেজাল বাবু, একদম ফ্যাক্ট বললাম আমি জানি না আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, হয়তো ভিন্ন মত আপনাদের থাকতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার কথা আমি বললাম যে আমি দেখেছি যে হয় না। তবে এই যে যদি রিজেনারেট করতে হয়, যদি অনেক বেশি ক্ষয় হয়ে গেছে হাড়ে, সেটা ফুলফিল করতে হবে, হ্যাঁ তবে সেটা মাথায় রাখতে হবে, কারোর যদি কোনো একটা পুরুষ মানুষ তার মোটামুটি 65 পার হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি আর অতটা হবে? প্রকৃতির একটা নিয়ম বা সিস্টেম আছে। আবার কোনো মহিলা দেখুন মোটামুটি ধরুন তার 50 পার হয়ে গেছে, তো তার একটু কম হবে, মানে তার গ্রোথটা একটু কম হবে, কিন্তু কাজ হবে, এটুকু বলতে পারি 100% কাজ হবে, এবং সে ব্যথাও কমে গেছে, সেটা সে ফিল করবে সেটা বিষয়টা। আর আরেকটা কথা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন আমাদের অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় আঘাতজনিত কারণ একটা ফ্যাক্টর দেখা যাচ্ছে। আজ থেকে 5 বছর আগে কোনো কারণে কিছুতে হয়তো ধাক্কা লেগেছে বা গুঁতো খেয়েছে, এবং সে যে সাইডে হোক, প্রথম 1 বছরের মধ্যে সেটা সে ফিল করতে পারে না, ধীরে ধীরে গিয়ে 2 বছর 3 বছর বাদে গিয়ে দেখা যায় যে হ্যাঁ ওখানে অস্টিওআর্থ্রাইটিস দেখা দিচ্ছে, এরকম ব্যাপারটা ঘটে। এবং এটা খুব, কারণ আঘাতজনিত কারণে অনেক সময় কারোর ইন্টারনাল এমন কিছু হ্যামারেজ হয়
যার ফলে সেখান থেকে ডিজেনারেশন চালু হয়, এবং সেটা হতেও 2 বছর সময় লাগে। প্রথম 1 বছরের মধ্যে কিছু বোঝা যায় না, 2 বছর বাদে গিয়ে সেটা বুঝতে পারে। বুঝতে পারলেন তো? তো এই ব্যাপারটা কিন্তু একটা অন্যতম কারণ অস্টিওআর্থ্রাইটিসের। আর আরেকটা বড় কারণ হচ্ছে যে মানে মানে সেটা কিরকম, হ্যাঁ, ওবিসিটি আছে, ওবিসিটি থাকলে যে তার অস্টিওআর্থ্রাইটিস হবে এটা সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন হচ্ছে তার যদি বায়ু অবরুদ্ধ থাকে নি জয়েন্টে, তার সাথে যদি ওবেসিটি হয় তাহলে খুব তাড়াতাড়ি ব্যাপারটা ধরা পড়ে বা তাড়াতাড়ি ব্যাপারটা ঘটে অস্টিওআর্থ্রাইটিস। না হলে এমন প্রচুর মানুষ দেখবেন যার কুইন্টালের উপরে ওজন, বিশেষ করে যারা সুমো হয়, হ্যাঁ, যারা সুমো খেলে জাপানে, দেখবেন যে তাদের 4 কুইন্টাল 3 কুইন্টাল 2 কুইন্টাল ওজন, টোটাল ওজনটা আপনার কার্টিলেজ বহন করছে। ওদের কিন্তু কখনো অস্টিওআর্থ্রাইটিস দেখতে পারবে না। বা যে সমস্ত কুলিরা যে সমস্ত স্টেশন গুলোতে থাকে, যারা তার শরীরের ওজন যদি হয় 70 কিলো, আমি তাকে দেখে যে 1.5 কুইন্টাল মালের ঝুড়ি মাথায় নিয়ে হয়তো নিয়ে যাচ্ছে কিছু, তার কিন্তু কোনো অস্টিওআর্থ্রাইটিস নেই। মাথায় আপনারা খেয়াল করবেন, আমি নিজে আমাদের এই কলকাতা শিয়ালদা প্ল্যাটফর্ম বলুন বা হাওড়া প্ল্যাটফর্ম বলুন, যারা এই সমস্ত সবজির কাজ করে, কাঁচা সবজি, যারা পটলের বড় বড় ঝুড়ি, তার ওজন কত 2 কুইন্টাল 1.5 কুইন্টাল, অথচ সেই লোকটার ওজনই রোগা পাটকালো, তার ওজন হবে হয়তো 70 কিলো। ওই সে তো এত কুইন্টাল ওজন সকাল বিকাল দুপুর আর সারাদিন নিচ্ছে, কই তো তার তো অস্টিওআর্থ্রাইটিস দেখা দিচ্ছে না। তো ওইটাই সব থেকে বড় হ্যাঁ, কিন্তু একটা মানুষ প্রচন্ড রোগা, তার ওজন টোটাল মিলে হয়তো 35 কিলো হবে, অথচ তার দেখা যাচ্ছে ওই নি জয়েন্টে বাত অবরুদ্ধ আছে, বায়ু অবরুদ্ধ আছে, তার কিন্তু ডিজেনারেশন হবে। আর সামান্য কারণে যারা পর্যাপ্ত মাত্রা ক্যালসিয়াম খায় তাদের কিন্তু এটা ঘটবে। আর যে সমস্ত মহিলারা, বিশেষ করে এখন মহিলাদের কথা আমি বলছি, এটা সব থেকে বেশি দেখা দিচ্ছে মহিলাদের মধ্যে। একটা কারণ আছে, হরমোনাল ইমব্যালেন্স, এটা একটা কারণ আছে। মেনোপজের পর থেকে এটা ব্যাপারটা দেখা যায়, ন্যাচারালি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বডিতে দেখা দেয়, কিন্তু সেটাও যথেষ্ট কারণ নয়। কারণ প্রচুর আমাদের জেঠিমা, ঠাকুমা, দিদিমা যারা এখনো বেঁচে আছেন 90, 85, কোনো নি জয়েন্টে পেন নেই, অথচ দেখা যাচ্ছে যে আমারই হয়তো কোনো বৌদি বা কোনো কাকিমা আছে যার বয়স 35 পার হয়নি, নি জয়েন্ট শুরু। তো ব্যাপারটা যে হরমোনাল ইমব্যালেন্স, এটা এমন একটা জায়গা তো আছেই, পাশাপাশি পর্যাপ্ত ভিটামিন ডি এদের বডিতে নেই, এরা ঘরের থেকে বেরোয় না, রোদকে সম্পূর্ণ গায়ে মাখায় না। এবার ভাবছে ব্যথা হলে ক্যালসিয়াম খেয়ে নেবো। দাদা রোদের বিষয়টা যদি রোদের বিষয়টা যদি ক্লিয়ার করতেন, কোন সময় রোদটা আসলে সবচেয়ে বেশি কার্যকরী হবে এবং কিভাবে এটা মানুষ রোদ পোহানোর মতো করতে পারে, এটা যদি একটু ভালো ক্লিয়ার করতেন। সব থেকে বেস্ট টাইম হচ্ছে মানে একদম 8টা থেকে 10টার মধ্যে। সকাল 8টা টু 10টায় 2 ঘন্টার মধ্যে যদি রোদ দিতে পারে, ওইদিকে বিকেল 3:30 থেকে যদি 5:30, এই টাইমটায় যদি রোদটা নিতে পারে, সেটা অনেক বেশি কার্যকারী হয়। এবং রোদটা নিতে হবে কিভাবে? যদি পুরুষ মানুষ হয়, হাফ প্যান্ট পরবে এবং ফ্রন্ট সাইডে মিনিট 15 নিয়ে নিল, ব্যাক সাইডে মিনিট 15 নিয়ে নিল, সেই দিক করে তাকিয়ে, তাহলে পুরো বডি প্রতিটা সেল অ্যাবজর্ব করে নেবে ভিটামিন ডি। আধা ঘন্টা ম্যাক্সিমাম যদি রোদে তার, আর যে টাইমটা বলছি, যদি তার সামান্য রোদে গেলেও মাথার যন্ত্রণার সমস্যা থেকে থাকে, মাথায় কোনো গামছা বা টাওয়াল